চট্টগ্রাম ইউনিভার্সিটির মানবিক বিভাগ বি ইউনিটের আউট অফ 30-তে 30 পাওয়ার জন্য যে কৌশল আমরা অবলম্বন করব, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যতটা কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা হয় ততটা কঠিন প্রশ্ন হয় না। সিলেবাস আগে থেকে দেওয়া থাকে, কি কি প্রশ্ন আসবে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে যদি কারো কোনো অ্যানালিসিস থাকে তাহলে আমি বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তারা কিন্তু ভালো করতে পারবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আজকে আমরা কিভাবে আমাদের আমাদের কি করণীয় রয়েছে সেই রোডম্যাপ নিয়ে আজকের সন্ধ্যা 6:15 এই ক্লাসের আয়োজন করা হয়েছে। লিজেন কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষে আমি শাহরিয়ার সাগর আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমি অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি, প্লিজ সবাই একটু ক্যাপশনসটা দেখে নেবেন। তারপরেও আমি ক্যাপশনে কি কি লেখা আছে সেটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আমাদের প্রাইম আমাদের যে মোটিভ, যে আমরা কি করতে যাচ্ছি আজকের ক্লাস থেকে। আর ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দিবেন এবং আমাদের আমার স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। অলদো আমাদের স্টুডিওতে ইলেকট্রিসিটি নাই, তারপরেও আমরা আমাদের ক্লাস কন্টিনিউ যতটুকু সময় রাখা যায় আমরা রাখার চেষ্টা করব। এবং আজকের ক্লাস থেকে একটা রোডম্যাপ পাবেন আপনারা, যে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে পারবেন। আপনারা অনেকে আশাহত হয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কিন্তু পরবর্তী টার্গেটের মধ্যে যে ইউনিভার্সিটিটা রয়েছে সেটা হলো সিইউ বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেটা পূর্ববঙ্গের জন্য একটা বেস্ট প্লেস অফ থিসিস রিডিং রাইটিং। দ্যাট মিনস একটা স্টুডেন্টের সবচেয়ে মানে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনন্য জায়গা ধরে রেখেছে দীর্ঘ অনেক বছর। এবং এরপরেই কিন্তু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আমাদের চট্টগ্রাম, রাজশাহী, জিএসটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সহ আমাদের লিজেন কেয়ারের একটি কোর্স চলমান রয়েছে, অল ইন ওয়ান ব্যাচ, এবং সেখানে আপনারা অনেকেই যুক্ত আছেন, আমাদের আগের অনেক স্টুডেন্টও সেখানে যুক্ত রয়েছেন। সো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 আজকের ইংলিশ ক্লাস। সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিটা আপনার। এবং আজকের ক্লাসে আপনারা যা পাবেন, ইংলিশ সাজেশন, কোন টপিক পড়বেন, কোনগুলা বাদ দিবেন, এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ থাকবে ক্লাসের একেবারেই শেষ মোমেন্টে। তো আমি আশা করব যে আজকে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যারা ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছেন মানবিক বিভাগের জন্য, ইংরেজিতে আউট অফ 30-তে 30 পাওয়ার রোড ম্যাপ, যদিও 30-তে 30 পেয়ে চান্স পাইতে হবে না, দুই একটা প্রশ্ন ভুল গেলে কোনো অসুবিধা নাই। এবং এখানে কিন্তু কমন কোয়েশ্চেন্স আসে, কমন কোয়েশ্চেন্স আমি বলছি এখানে কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কমন, কিন্তু পড়াশোনা না থাকলে অথবা এইটা নিয়ে যদি কারো কোনো প্ল্যান না থাকে তাহলে কিন্তু যাওয়ার পরে কিন্তু আপনার সেই একই অবস্থা হবে যে অবস্থা হয়েছে ঢাকা ভার্সিটির, যে অবস্থা হয়েছে বিইউপি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এবং প্রশ্ন অ্যানালিসিস এবং সাজেশন ক্লাস, প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আমি আপনাদের শাহরিয়ার সাগর ভাই, আপনারা জানেন অনেকদিন ক্লাস আমরা করেছেন লিজেন কেয়ারের পেজে, লিজেন কেয়ারের পেইড ব্যাচে, অল ইন ওয়ান ব্যাচে, জাহাঙ্গীরনগরের ব্যাচে, বিইউপির ব্যাচে অনেকে ক্লাস করেছেন। একটা রিকোয়েস্ট হলো ক্লাসটা আপনার স্মরণীয় রাখার জন্য, টাইম লাইনে রেখে দেওয়ার জন্য ক্লাসটাকে একটু শেয়ার করবেন। শেয়ারের পরেই আমরা আমাদের ক্লাস শুরু করব। দেখে নিতে চাই আমাদের সাথে কে কে যুক্ত রয়েছেন এবং ক্লাসটা কে কে করছেন, আমি একটু দেখে নিব, তাদের নামটা একটু পড়া শুরু করব। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ইশরাত, এই নামটা আমি পড়তে যে অনেকবার ভুল করেছি। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বরবর্ণ, আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বরবর্ণ। আমাদের জান্নাতুল ফেরদাউস ঈশা একটি সুন্দরতম কাজ করেছে, মেনশন করে জানিয়ে দিয়েছে এমডি ফিজ নিশি বড়ুয়া। সবাই যাদেরকে মেনশন করেছে সবাই ক্লাসে জয়েন্ট হয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছি নাজমুল হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকেই যুক্ত আছেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। ইংলিশ ডি ইউনিটের জন্য কি কি পড়বো সেটার আলোচনা চলবে, সেটারও আলোচনা হবে। প্রথমে আজকে আমাদের জন্য ইংলিশের জন্য বি ইউনিটে আমরা কি কি করব সেই সমস্ত বিষয়। তবে আমি দেখতে পাইলাম না যে এখনো শেয়ার দেন নাই, আমি দেখছি মাত্র এখনো 6টা শেয়ার হয়েছে। আপনারা একটু শেয়ার করে দিলে এবং শেয়ার করার পর একটু ডান লিখে দিবেন। ওকে, না 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 মারিয়া জান্নাত, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেই। সিইউ ভর্তি পরীক্ষায় কিন্তু ভাইয়া আপনারা কিন্তু শিফটে পরীক্ষা পাবেন না। সিইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। টুকটুকি আমাকে কমেন্টস করেছে, জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার করেছি, আমাদেরকে জানানো হয়েছে। পূজা সাহা প্রেজেন্ট বলেছেন, সৌরভ হাসান রবিন আমাদেরকে ডান বলেছেন, আফসানা আক্তার মনিরা। আজকের ক্লাসটা ভাই রেখে দেওয়ার মতো হবে, ঠিক আছে? সবাই এই রোডম্যাপ ক্লাসে একটু সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে দেখেন বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য যেই টপিক আমি বলছি ভাইয়া, এই পাশের ছকটাকে
মাথার মধ্যে থেকে স্কিপ করেন কোন বছর কতটা প্রশ্ন পরীক্ষা আসছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট বা দিস ইজ নট দ্য কোয়েশ্চেন। দ্য আনসার ইজ, আমার কোয়েশ্চেন দরকার না, আমার সঠিক আনসার দরকার না ভর্তি পরীক্ষার জন্য। আমার আনসার হলো এই যে এই পাশে যে টপিকগুলো লিখেছি না ভাইয়া, এই পাশের যে টপিক, এই টপিকগুলোর উপরে যদি কারো, এই টপিকগুলোর উপরে সবার থাকতে হবে হাফেজি। আমরা হাফেজ বলি না 7 বছর 8 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাদের যে কোরআনের 6666 আয়াত মুখস্থ করে একেবারে পটপট করে বলে দেয়। আমি আপনাকে বলতেছি নাউন, ডিটারমিনার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, ইউজেস অফ মডাল ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, এখানে যতগুলা টপিক আপনারা দেখবেন এই প্রত্যেকটা টপিকের উপরে আপনার হাফিজি থাকতে হবে। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কোন বছর কতগুলা প্রশ্ন আসছে, কারণ কোন বছর আসবে কোন বছর আসবে না এরকম করে দিবে। বাট আপনার এখানে যে টপিকগুলো আমি দিচ্ছি এই টপিকগুলো হচ্ছে কোর, মানে এইটা আপনার লাগবেই। আমি সরে যাচ্ছি, আমি এই পাশটাকে আমি আপনাকে ঢেকে দেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটি বিষয় আছে, সেটা হলো লিজেন কেয়ারের পেজে এই ক্লাস সমাপ্ত হওয়ার পরই আপনারা এই সিইউবি ইউনিটের ইংরেজি যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটার জন্য যে পিডিএফটা সেটা আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা পেইড ব্যাচে আছেন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং যারা ভর্তি হননি তারা লিজেন কেয়ারের পেজে মেসেজ করবেন, আপনারা ভর্তি হওয়ার পরে এটা পেয়ে যাবেন। ভর্তি না হলেও এটা দিয়ে দেওয়া হবে। সো এটা ছিল প্রথম। এরপরে আসেন ডিগ্রি অফ কম্পারিজন, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, ইন্টারজেকশন অফ পার্টস অফ স্পিচ। আমি বলি আপনারা যতটা আশাহত হয়েছেন গ্রামার এত পড়ার পরেও পাননি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ্রামার এবং লিটারেচার থেকে কমপক্ষে 20টা প্রশ্ন আপনারা পাবেন। গ্রামার এবং লিটারেচার থেকে কমপক্ষে 20টা প্রশ্ন, আমি বললাম গ্রামার এবং লিটারেচার। আমি আলোচনা করে দিব সিইউবি ইউনিটের ইংরেজি প্রশ্ন কেমন হয়েছে সেটা আলোচনা থাকবে ক্লাসের শেষান্তে। তো এই টপিকগুলা এখানে আছে দেখেন, পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন, পিন পয়েন্টের মধ্যে আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আসতে পারে, টেন্স ফিল ইন দ্য গ্যাপসে আসতে পারে, কারেকশনের মধ্যে আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আসতে পারে, ভয়েস ন্যারেশন, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, ডাব্লিউএইচ কোশ্চেন বলতে যেটা বোঝাচ্ছি এমবেডেড কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, প্যারালালিজম, ড্যাংলিং মডিফায়ার, পিন পয়েন্ট এরর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডি ইউনিটের জন্য তো পিন পয়েন্ট এরর একেবারে সিলেবাস করে দেওয়া আছে যে পিন পয়েন্ট এরর এবং কারেকশন কয়টা আসবে। সেন্টেন্স কারেকশন, মিসেলেনিয়াস মানে সমস্ত গ্রামারকে একসাথে করা, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ, কারেক্ট স্পেলিং। এই যে এখানে একটি বিষয় আছে সেটা একটু গুরুত্ব দিতে বলবো, এই বিষয়টা একটু গুরুত্ব দিবেন। আমি বিগত বছরের প্রশ্নগুলা আমি প্রায় 300 প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সলভ করতে যে আমি দেখলাম যে এই যে সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, প্রত্যেক বছর এখান থেকে 2 থেকে 3টা, দেখেন এখানে 4টা প্রশ্ন আসছে, এখানে 2টা প্রশ্ন আসছে, এখানে একটা প্রশ্ন আসছে, মানে 3 বছর এখানে প্রশ্ন আসছে, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়, যেই বইয়ের ভেতরে আপনার শুধু সিনোনিম থাকে তাকে কি বলা হয়, অথবা যে বক্তব্যে ভালো তাকে কি বলা হয়, হার্ট নিয়ে পড়াশোনা করলে তাকে কি বলা হয়, পৃথিবীর আদিম মানুষদেরকে কি নামে ডাকা হয়, এই টাইপের করে এক কথায় প্রকাশ, যেটা ইংলিশে হ্যাঁ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস যেটাকে বলা হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। ওকে, এরপরে আমরা যদি যাই, এই ছিল আমাদের হলো এখানকার, এটা হচ্ছে আমাদের এখানকার জন্য কি, এটা হচ্ছে আমাদের এইটা। এরপর দেখেন টেক্সট বুক বেসড আইটেমস এর মধ্যে প্যাসেজ আপনারা কমন পাবেন। আমি বললাম প্যাসেজ টেক্সট বুক আইটেম থেকে, ভাইয়া টেক্সট বুক থেকে একেবারে টেক্সট বুক থেকে হুবহু প্যাসেজ কমন আসবে। সেটা আসতে পারে আপনার মার্টিন লুথার কিং, সেটা আসতে পারে একেবারে, আমি বলে দিচ্ছি যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এমনও আসতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েও আসতে পারে, গ্রামীণ ব্যাংক আসতে পারে, অথবা ব্যাংকিং প্রসেস নিয়ে আসতে পারে, অথবা আপনাদের টেক্সট বইয়ের মধ্যে এই টাইপের যেগুলো আছে সেই বিষয়গুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। এখানে লিটারেচার, ভোকাবুলারি, মানে এমন কোনো আইটেম নাই। এক কথায় চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নই আমি দেখলাম একেবারে একটা ইংলিশ বই যেমন সিলেবাসে সাজানো থাকে, প্রশ্ন ঠিক তেমন সিলেবাস আকারে হয়। অন্য কোন গ্রহ, অন্য কোন জগৎ, অন্য কোন জায়গা থেকে প্রশ্ন এখানে করে না। সোজা সাপটা প্রশ্ন করতে পছন্দ করে, টপিকগুলো কমন করতে পছন্দ করে, সবগুলো টপিক থেকে প্রশ্ন করার একটা প্রয়াস টিচারদের মধ্যে থাকে। দ্যাট মিনস টিচাররা স্টাডি করে, টিচাররা বিগত বছরের প্রশ্নগুলো কেমন করেছিল এবং এখন প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে কেমন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু টিচারদের পড়াশোনা আছে। অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে বলবো টিচাররা একটু অলস হয়ে থাকে, সরি টু সে, আমি
আমার টিচারদের সম্পর্কে এটা বলছি, মানে বই পড়ার ক্ষেত্রে অ্যাডমিশনের বই অনেকে পড়েই না, তারা দেখা গেল তাদের মাস্টার্সের বই থেকে প্রশ্ন করে দেয়, তারা দেখা গেল তাদের ফিলোসফি পড়াচ্ছে এমন যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন করে দিয়েছে, এমন আইকিউ প্রশ্ন করে দিয়েছে, এমন প্রশ্ন অনেক ইউনিভার্সিটি করে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু আপনাদের এইচএসসি টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ যে গ্রামার গুলো আপনারা পড়েন, যে ভোকাবুলারি গুলো পড়েন, সেই টাইপের প্রশ্ন করতে কিন্তু বেশি পছন্দ করে। ঠিক আছে, ওকে, আসেন আমরা এখন চলে যাই। এরপর হচ্ছে আর টপিক আছে সেন্টেন্স এবং পজিটিভ এবং ইনভার্সন। আমি আপনাকে বলি, এখানে টপিকের সংখ্যা যদি আপনি একটু দেখেন, এখানে মাত্র টপিকের সংখ্যা দেওয়া হয়েছে, টোটাল টপিক আছে 34 টপিকস। ওকে, এই 34 টপিকস যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা ভালো করতে পারবেন। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো এই প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার মাস্টারি লাগবে। মাস্টারি বলতে মাস্টার্স একটা ডিগ্রি পাইলে যেমন হয়, যেমন এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে যেমন প্রশ্ন আসুক, পৃথিবী উল্টায় গেলেও আমি সেটা পারবো, আমি প্রেপোজিশন থেকে যাই আসুক আমি পারবো, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেটা আসুক আমি সেটা পারবো। এই কনফিডেন্ট না আসলে কিন্তু পরীক্ষায় আপনি ভুল করবেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আপনাদের কিছু প্রশ্ন নেই। বিগত বছরে যে প্যাসেজ এসেছে সেই প্যাসেজগুলো অ্যানালিসিস করলে দেখা যায় প্যাসেজগুলা স্ট্র্যাটেজি সহকারে পড়তে হবে, কম সময় উত্তর করতে হবে, এবং এই প্যাসেজগুলো তুলনামূলকভাবে সহজ। চট্টগ্রাম ইউনিভার্সিটির 5 বছরের প্রশ্ন আমি দেখেছি তুলনামূলকভাবে সহজ, ব্যক্তিত্ব থেকে অথবা কোনো একটা ইনোভেশন বা টেক্সট রিলেটেড কোনো একটা বিষয় থেকে বেশি প্রশ্ন করতে পছন্দ করে। এবং আপনাদের সাথে আমার পেইড ব্যাচে এই প্যাসেজ কিভাবে সলভ করবেন, কোনগুলো পড়বেন চট্টগ্রাম রিলেটেড, এটা কিন্তু কমনও পাওয়া যায়। সো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। প্যাসেজ নিয়ে তাহলে আমরা গেলাম, প্যাসেজের প্রশ্ন এটা যেহেতু আর আসবে না, এই প্যাসেজের প্রশ্ন নিয়ে আমার আলোচনা করার দরকার নাই। এখন আমার এখানে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নের আলোচনা করব। তবে এই প্রশ্ন আলোচনা করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু কমেন্টস নিয়ে নিতে চাই, দেখে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। একটানা কথা বলে গেছে অনেকক্ষণ যাবত, দেখবো একটু আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না। সিইউতে ইংলিশ কোশ্চেন রিপিট হয় হয় হয়। সিইউতে তাবাসা ঐশী, সিইউতে ইংরেজি প্রশ্ন টপিক থেকে এবং হুবহু প্রশ্ন রিপিট হয়। জেগে আছি ঘুম জাগানোর রাতে তোর আজব নাকি, আচ্ছা ফাইন। ইংরেজি সাহিত্য যেগুলো দাগিয়ে দিয়েছেন সেগুলোই কি না কিনা, আমি আপনাদেরকে বিগত বছরের প্রশ্ন সলভ করে দেখাই দিব। ইংরেজি আমি যেভাবে পড়াই সেই টাইপের প্রশ্ন আসে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন সেটা। আপনাদেরকে আমাদের সেইভাবে গড়ে তুলতে হবে যাতে যাই আসুক না কেন আমরা পারি। ইয়েস, দিস ইজ ভেরি গুড, দিস ইজ ভেরি গুড কমেন্ট, দিস ইজ এ ভেরি গুড কমেন্ট, যে আমাদেরকে আপনাদেরকে প্রস্তুত করে তুলতে হবে যে কি টাইপের প্রশ্ন আসবে। এম এ হান্নান নাম শুনলেই পলিটিক্যাল লাগে। ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাবা একটু। লিজেন কেয়ার বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। নোভেল জেমস জয়েস, আমাদের এই প্রশ্নের উত্তর এসেছে, আমরা প্রশ্ন চেয়েছি, এই প্রশ্নের উত্তর থেকেও আমি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তারপর আমরা এটার উত্তর করব। ভাইয়া 10 দিনে জিকে ক্লিয়ার করা সম্ভব? 10 দিনে জিকে ক্লিয়ার করা সম্ভব ভাইয়া। 10 দিনে জিকে, ইংলিশ এবং বাংলা তিনটা ক্লিয়ার করা খুবই, এটা অস্বাভাবিক কিছু না। বেসিক ঠিক থাকলে, কিছু পড়াশোনা করা থাকলে, জাস্ট সিলেবাস অনুযায়ী যদি সেগুলো দেখানো যায় তাহলে আপনাদের দ্বারা সম্ভব সেটা। ঠিক আছে, ওকে ফাইন। আমি চলে যাব এখন আমার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণে। দেখেন এখানে আছে ইউলিসিস। প্রথমে আসেন ইউলিসিস নিয়ে একটু গল্প হয়ে যাক। ইউলিসিস হচ্ছে একজন ব্যক্তি, মানে একটা চরিত্র, একটা ক্যারেক্টার। আমি বাংলায় লিখবো, হ্যাঁ বাংলায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। একটা চরিত্র, এই চরিত্রটা তৈরি করেছে, মনে করেন এটা একটা ক্যারেক্টার। এই চরিত্রটা হচ্ছেন গ্রিসের, এই চরিত্রটা হচ্ছে গ্রিসের একজন সৈনিক। উনি ছিলেন গ্রিসের একজন সৈনিক। ওকে, গ্রিসের একজন সৈনিক ছিলেন উনি, গ্রিসের একজন সৈনিক। এই চরিত্রটা একটা ইপিকে তৈরি করেছেন হোমার। এই চরিত্রটা একটা ইপিকে তৈরি করেছেন হোমার। হোমারের এই ইপিকটার নাম হচ্ছেন ইলিয়েড। এই ইপিকটার নাম হচ্ছেন ইলিয়েড। তাহলে ইউলিসিস চরিত্রটা একজন ব্যক্তি যিনি ছিলেন একজন গ্রিসের সৈনিক, এবং এই চরিত্রটা দান করলেন হোমার নামের একজন ব্যক্তি, যার একটা ইপিক আছে, নাম হচ্ছেন ইলিয়েড। সেখানে ইউলিসিসকে দেখা যায় উনি গ্রিসের যে সবচেয়ে বড় যোদ্ধা অ্যাকিলিসের বন্ধু। উনি ছিলেন অ্যাকিলিসের বন্ধু, গ্রিসের যে সবচেয়ে বড় যোদ্ধা অ্যাকিলিস এর বন্ধু। ওকে, তাহলে ওনার সম্পর্কে তথ্য গেল। এখন এই ইউলিসিস নিয়ে, এটা তো ছিল একটা চরিত্র,
এই ইউলিসিসকে নিয়ে একটা উপন্যাস লিখেছেন, একটা নোভেল লিখেছেন জেমস জয়েস। জেমস JOYCE, জেমস জয়েস, যার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ড, তাই তাকে বলা হয় আইরিশ নোভেলিস্ট। কেন বলছি, টোটাল ডিটেলটা আপনার জানা হয়ে যাক। ওকে, তাহলে ইউলিসিস নিয়ে একটা নোভেল লিখেছেন যার নাম জেমস জয়েস, কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। ইউলিসিস নিয়ে আবার একটা কবিতা আছে। এই ইউলিসিস এই ব্যক্তিকে নিয়ে এই নামেই একটা কবিতা আছে। এই কবিতাটা লিখেছেন টেনিসন। ওকে, এই ওয়াই হবে NEY, টেনিসন। ওকে, লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ। ওকে, ব্রিটিশ একজন পোয়েট। এই ইউলিসিসের উপরে একটি কবিতাও লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। তাহলে এখানে জানতে চেয়েছে ইউলিসিস ইজ ড্যাশ অ্যান্ড রিটেন বাই, তাহলে যদি এখানে থাকতো পোয়েম, তাহলে এখানে কিন্তু হয়তো টেনিসন। এখন দেখেন এখানে যদি থাকতো ইপিক, তাহলে ইপিকের চরিত্র হিসেবে লিখেছেন কে? হোমার। দেখেন এই প্রশ্নটা কতভাবে করা যায়। তো ইউলিসিস ইজ এ epic character written by Homer, Ulysses is a poem written by Tennyson, Ulysses is a novel written by James Joyce। তাহলে এখান থেকে যদি ডেপথ না জানা থাকে, তাহলে দেখেন এই প্রশ্নটা, এই যে নামটাতে যে একই নামে অনেকগুলা সাহিত্য থাকার কারণেই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এবং আপনাদেরকে, যারা জাহাঙ্গীরনগরে ছিলেন, আমি আপনাদেরকে সিলেবাস পড়ানোর সময় বলেছিলাম ইউলিসিস হোমারের ক্যারেক্টার, এবং ইউলিসিস নামে কিন্তু একটা কি রয়েছে, একটা পোয়েম আছে, যে পোয়েমটা হচ্ছে টেনিসনের, এবং ইউলিসিস একটা নোভেল, যে নোভেলটা লিখেছে জেমস জয়েস। তাহলে এই প্রশ্নটার জন্য আনসার একটু কমেন্টস করে জানান কি হবে। এই প্রশ্নটার জন্য আনসার হবে, কিন্তু আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এইটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? এবং এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এবং সবাই একটু জানান এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। 100 কোয়েশ্চেন্স, সবাই একটু কমেন্টস করে জানান এটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই জানাবেন, এটা সবাই একটু জানাবেন এবং এটা কিন্তু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, দেখেন কতটা ডেপথ থেকে প্রশ্ন দিয়েছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডেপথ থেকে প্রশ্ন করেছে। নোট ডান। ওকে, চলেন আমরা চলে যাই এর পরে কি প্রশ্ন দিয়েছে। দেখেন, এ পারসন হু রাইটস অর এডিটস ড্যাশ ইজ কল্ড লেক্সিকোগ্রাফার। এখানকার কি ওয়ার্ডস হচ্ছে লেক্সিকোগ্রাফার, জানেন এটা দেখা যাচ্ছে কিনা এই অংশটুকু। লেক্সিকোগ্রাফার মানে হলেন যিনি অভিধান লিখেন, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। অভিধানের ইংরেজি হচ্ছে ডিকশনারি, রাইট? ডিকশনারি। ওকে, যেই ব্যক্তি অভিধান লেখেন, এবং ইংরেজিতে প্রথম ডিকশনারি লিখেছিলেন স্যামুয়েল জনসন লিখেছিলেন ইংরেজির প্রথম ডিকশনারি। এটাও একবার ভর্তি পরীক্ষায় এসেছিল। আসেন, এখন যেই ব্যক্তি লেক্সিকোগ্রাফার তাকেই বলা হয়, যিনি ডিকশনারি লেখেন তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। ইংরেজির প্রথম ডিকশনারি লিখেছিলেন স্যামুয়েল জনসন। নোট ডান কিনা একটু কমেন্টস করে দিবেন। নোট ডান কিনা একটু কমেন্টস করবেন। একটা প্রশ্নের সাথে এই টাইপের আরো তথ্য সবসময় পাবেন, এই টাইপের তথ্যগুলো আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, লেখাগুলো বুঝতে যেহেতু একটু কষ্ট হচ্ছে, আমরা এখানে সাদা নিয়ে নিলে আমাদের লেখা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল জনসন ইংরেজির প্রথম ডিকশনারি লেখেন। যে ব্যক্তি ডিকশনারি লেখে তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। যে ব্যক্তি ডিকশনারি লেখে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখেন আসলো কিন্তু। ওকে, when she parted, আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং খুবই ইজি, এবং কোনো না কোনো সময় এটা পড়েছেন বা কোনো না কোনো সময় জানেন। এমন আসবে, এমন প্রশ্ন, PART, পার্ট ফ্রম। ওকে, পার্ট ফ্রম। ওকে,
পার্ট ফ্রম মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পার্ট ফ্রম বা পার্ট অফ আছে কিন্তু আবার পার্ট অফ, শি ইজ পার্ট অফ মাই লাইফ, শি ইজ পার্ট অফ মাই লাইফ, অবিচ্ছেদ্য অংশ, এটা একসাথে। আর পার্ট ফ্রম মানে হচ্ছে এটাতে আমি ধরে রাখেন এটা মাইনাস, আর পার্ট অফ এর মধ্যে ধরে রাখেন প্লাস। এখন দেখেন এখানে কি বলতেছে, when she parted her parents her eyes were full of tears, যখন সে তার বাবা মাকে বিচ্যুতি করছিল তখন তার চোখে জলে ভরে উঠেছিল, রাইট? তাহলে আপনাদেরই উত্তর করতে হবে এখন এখানে কি হবে। সো পার্ট অফ মানে হচ্ছে আমার জীবনের অংশ, এমন বোঝাইতে আমরা বলি না শি ইজ পার্ট অফ মাই লাইফ, সে আমার জীবনের পার্ট। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি একটা প্লাস দিলেন এবং এখানে দেখেন একটা মাইনাস বোঝানো হচ্ছে, যেহেতু সে তার উনি এই মহিলা, এখানে মহিলাই বলবো বা এই যুবতী অথবা এই মেয়েটা যেহেতু তার প্যারেন্টসদেরকে ছেড়ে দিয়েছে, সুতরাং তার চোখে অশ্রু সিক্ত হয়েছে। সো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে পার্ট ফ্রম হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিসি দাসের বই অথবা শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো পড়লেও এখান থেকে কমন চলে আসবে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং, এই প্রশ্ন ভাইয়া আমি আপনাদের কাছ থেকে করতে চাই। আমি বলে দিচ্ছি এখানে আছে উড, এখানে আছে হ্যাভ, এখানে আছে V3, তার মানে উড কুড উড হ্যাভ V3 মানে মনে মনে একটা ছবি তৈরি হয়ে যাবে, এটা একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে হ্যাড প্লাস V3 থাকতে হবে। হ্যাড প্লাস V3 যে অপশনসে আছে, ইফ যুক্ত ক্লজে হ্যাড প্লাস V3 যেখানে আছে সেটা হবে উত্তর। কিছু সময় আছে ইফ না থাকতেও পারে, হ্যাড প্লাস V3 দ্বারাও থাকতে পারে, আমরা সেটা জানি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স মানেই হচ্ছে আনরিয়েল, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে ডোন্ট আছে, কেটে দিলাম। এখানে আছে হচ্ছে ট্রাইড, এখানে আছে কি দেখেন ইফ দ্য টায়ার হ্যাড নট হ্যাপেন, এখানে দেখেন আছে হ্যাড নট এবং দেখেন হ্যাপেন্ড আছে, তাই না? কিন্তু এখানে দেখেন টায়ার হচ্ছে বস্তুবাচক, টায়ার হচ্ছে বস্তুবাচক, ভালো করে বোঝেন। সো হ্যাড এর পরে V3 এর আগে একটা বিন লাগতো, এখানে বিন প্যাসিভ মুড বস্তুবাচক, ঠিক আছে? এখানে আছে হ্যাড শুরু হয়েছে, দেখি হি আছে, নট আছে, এখানে হ্যাড V3, হ্যাডও আছে V3ও আছে, এখানে হ্যাড আছে, এখানে টায়ার আছে, এখানে V3 আছে, কিন্তু টায়ারের জন্য একটা বিন দরকার ছিল, হ্যাড নট বিন ফ্ল্যাটার্ড। তাহলে এখানে একটা করে বিন মিসিং আছে, যেহেতু এখানে প্যাসিভ মুডে যাবে, প্যাসিভ মুডে থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে একটা বিন যুক্ত হয়, হ্যাড প্লাস V3 হয় না ডাইরেক্ট, হ্যাড বিন প্লাস V3। ঠিক তেমনি এখানে একটা বিন যুক্ত হতো, তারপরে V3 হলে এটা উত্তর হইতো। তাহলে এ নাম্বারটা কেটে দিলাম, বি নাম্বারটা কেটে দিলাম, ডি নাম্বারটা কেটে দিলাম। আনসার গোজ টু অপশন নাম্বার সি। সবাই বুঝতে পারছেন কিনা এবং সবার কাছে ক্লিয়ার কিনা, এবং এই প্রশ্নের ব্যাখ্যাটা আপনার বোধগম্যতার মধ্যে আসছে কিনা দেখেন। এই জায়গায় আসতে হবে, কিন্তু এই জায়গায় যদি না আনতে পারেন তাহলে কিন্তু বিপদ। আমি বলে দিচ্ছি এই জায়গায় নিয়ে আসতে হবে প্রত্যেকটা প্রশ্ন, সহজ টপিক, কিন্তু আপনি পারলেন না, আপনারা জীবনেও চান্স হবে না। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, মডেল থেকে প্রশ্ন আসছে, আর আপনি এলোমেলো ভাবে উত্তর আপনি দিয়ে দিয়েছেন, উত্তর বি, হ্যাড নট প্লাস V3 আছে, সো এটাই তো উত্তর হওয়ার কথা। কিন্তু এই যে টিআইআর টায়ার এবং এটা বস্তুবাচক এবং এটার জন্য একটা প্যাসিভ মুড হয়, এখানে টায়ার আছে, এবং কমন সেন্স দিয়ে বুঝতে গেলেও দুইটা জায়গায় কিন্তু টায়ার আছে এবং V3 আছে, কিন্তু দুইটা জায়গায় কিন্তু আমরা নিতে পারছি না, V3 আছে। তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে একটা ভেজাল অবশ্যই আছে, আর এটা তো হচ্ছেই না, কারণ এখানে V2 আছে, V2 তো হবে না, V2 সেকেন্ড কন্ডিশনালে হয়। তাহলে দ্য আনসার গোজ টু, একমাত্র সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে অপশন নাম্বার সি তে। এইভাবে আপনাকে মেন্টালি ওখানে 2-4 সেকেন্ডের মধ্যে এই টাইপের কাজগুলো করে রাখতে হবে। দোজ স্টুডেন্ট ডু নট লাইক, এগুলো প্রশ্নের জন্য খুব সিম্পল কোশ্চেন করে, অর্থ তৈরি করবেন ভেতরে, ওইখানে GTM এই ধরনের প্রশ্ন ফলো করার জন্য আপনাকে ফলো করতে হবে। দেখেন আমরা তো বেশিরভাগই বাংলা মিডিয়াম থেকে আসছি, সো GTM ফলো করতে হবে। জি হলো গ্রামার, জি হলো গ্রামার, এই গ্রামার, টি ফর ট্রান্সলেশন, ট্রান্সলেশন, টি ফর ট্রান্সলেশন অ্যান্ড এম ফর মেথড। সো গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করতে হবে। গ্রামার
ট্রান্সলেশন মেথড মানে কি? আপনি পড়ার সাথে সাথে দোজ স্টুডেন্টস, ওই ছাত্রছাত্রীরা পড়ার সাথে সাথে বাংলা তৈরি করা এবং ছবি তৈরি করা, ওই ছাত্রছাত্রীরা কি করেছে? ডু নট, করে নাই, লাইক পছন্দ করে নাই। টু রিড নোভেলস, বই পড়তে পছন্দ করে নাই, নোভেল পড়তে পছন্দ করে নাই। টেক্সট বুক, ইন এনি কেস টেক্সট বুক, ইন এনি কেস টেক্সট বুক, এটা দিলে কি অর্থ তৈরি হচ্ছে? হচ্ছে না। ফরগেটিং অ্যাবাউট টেক্সট বুক, হয়, অর্থ কিছুটা হয়, দেখি আরো গ্রহণযোগ্য উত্তর আসে কিনা। মাসলেস, মাসলেস তো এখানে অর্থ তৈরি করতে পারছে না। এখানে আছে লিভিং আউট, লিভিং আউট মানে হচ্ছে ছেড়ে দিয়েছে। অফ দ্য কোয়েশ্চেন টেক্সট বুক, তার মানে যেই সকল ছাত্রছাত্রীরা পছন্দ করে নাই নোভেল পড়তে, তারাই ওই টেক্সট বুকের প্রশ্নগুলা বাদ দিয়ে দিয়েছে। তাহলে সঠিক অর্থ অনুযায়ী সঠিক এই প্রশ্নের জন্য একেবারে আমি যদি প্যারাফ্রেজ করে উত্তর করতে চাই যে সবচেয়ে গ্রহণযোগ্য মিনিংফুল আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। আমি বলছি এই টাইপের প্রশ্ন পড়ার বাইরে শুধুমাত্র নলেজ, শুধুমাত্র ট্রান্সলেশন করা, শুধুমাত্র ইংরেজি শব্দ বুঝতে পারা এবং সেটা অনুযায়ী আনসার করা, এমন প্রশ্ন পাবে যেটা কোনো শিক্ষকের কাজ না, যেটা আপনার নিজের ইংলিশ বেসিক ডেভেলপমেন্টের উপরে, আপনি কতটা বেসিক ডেভেলপ করেছেন তার উপরে ডিপেন্ড করে। এবং এর জন্য পড়ার সাথে সাথে সেই শব্দগুলোর বাংলা অর্থ বা কি বোঝাতে চাচ্ছে এই মেথড, জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড আপনাকে রাখতে হবে। ঠিক আছে, চলেন আমরা চলে যাই এরপর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা না পারলে আপনার চান্সই হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন, তিনটা ভুল আছে, একটা কারেক্ট করতে বলেছে, তিনটা ভুল আছে, একটা কারেক্ট করতে বলেছে। আমি জানি এটা আপনারা সবাই পারবেন। আমি সরে আসছি, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই, যে এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন। নাজমুল হোসাইন আমাদের সাথে কমেন্টসে ভুল যুক্ত হয়েছিলেন, ভুল কমেন্টস করে, এবং এখন দেখবো যে আমাদের সাথে এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর, একটু চিন্তা করে উত্তরটা করেন। ওকে, প্রশ্ন ব্যাংকে যেটা দেওয়া আছে সেটার উত্তরটার সাথে একটু অর্থ মিলাই নেবেন। ওকে ওকে, ঐশী আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। 10 নম্বর উত্তর ডি হবে। তাহলে কেন উত্তর হলো না এ? ওকে, এখানে আছে টেরোরিস্ট সিঙ্গুলার, আমি দিয়ে যাব। এখানে আছে হচ্ছে ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল সিঙ্গুলার আছে, ভার্ব প্লুরাল, তাহলে এ নাম্বার কাটলাম। এখানে নাইদার সাবজেক্ট, নাইদার অফ দ্য টু আর যাই থাকুক, নাইদার সাবজেক্ট, নাইদার অনুযায়ী সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার। এখানে আছে প্লুরাল, তাহলে আমরা এটাও কাটলাম। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে, দি নাম্বার থাকলেই হয় হচ্ছে ভার্ব সিঙ্গুলার, দি নাম্বার থাকলে ভার্ব সিঙ্গুলার। যেখানে গ্রো আছে, গ্রো যে ভার্বের সাথে এস বা ইএস নাই সে প্লুরাল, আর দি নাম্বার মানেই হলো নির্দিষ্ট করে দিয়েছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হয়েছে প্লুরাল, এটাও কাটলাম। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দা ফরেস্ট, দা ফরেস্ট আমাদের সাবজেক্ট, ভগ্নাংশের পরেরটা সাবজেক্ট এবং ফরেস্ট হচ্ছে সিঙ্গুলার, এবং এখানে ভার্ব ওয়াজ এটাও আছে সিঙ্গুলার। সো চোখ বন্ধ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসবে আসবে আসবে, ভুল করলে চান্স পাবেন না, আসবে আসবে আসবে, সবগুলা নিয়ম কানুন জেনে যেতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এবং শুধু প্রশ্ন দেখলে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব কাটা, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব কাটা, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব কাটা, এখানে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, সো দ্যাট ইজ রাইট। সো এটার জন্য আপনারা অনেকবার পড়েছেন, এটা পিন পয়েন্ট ইরর বা বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। আমি জানি এটা আপনারা অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। এবং কার কার এই উত্তরটা সঠিক হয়েছে একটু হ্যান্ড রাইজ করেন দেখি। এই প্রশ্নটার জন্য কে কে, আমি কমেন্টস দেখতে পাইনি, এই প্রশ্নটার জন্য কে কে সঠিক উত্তর করেছেন একটু দেখে নিতে চাই। ওকে, এরপরে আমি চলে যাই প্রশ্ন, এরপরে চলে যাব আমি কোশ্চেন নাম্বার 11। ওকে ফাইন, একটা অ্যানাউন্সমেন্ট, অল ইন ওয়ান ব্যাচ, যেটা আরইউসিউ জিএসটি জন্য ভর্তি চলছে, মাত্র 1000 টাকা ফিসে ভর্তি চলছে এবং কোর্সে আপনারা সবগুলোর জন্য 15টা করে ক্লাস ইনশাআল্লাহ পাবেন। ওকে, হুইচ ইজ নট এ প্লে, দেখেন এইটা এই টাইপের প্রশ্ন আমি আপনাদেরকে পড়াইছি কিনা ভাইয়া। টেম্পেস্ট, এটা শেক্সপিয়রের লেখা, 1616 সালে লেখা একটা নাটক, মানে এটা একটা প্লে, এটা একটা প্লে এবং শেক্সপিয়রের জীবনের লেখা এটা শেষ নাটক, এটা শেক্সপিয়রের জীবনে লেখা একটা শেষ নাটক। ওকে, তার মানে এটা একটা নাটক এবং এটা লিখেছেন উইলিয়াম, এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন, এটা নাটকের রাজা বলা হয়। এবং টেম্পেস্ট, টেম্পেস্ট, এই যে টেম্পেস্ট, এই টেম্পেস্ট শব্দটা, টেম্পেস্ট শব্দটার সাথে একটা আছে হচ্ছে উইন্ড, উইন্ড মানে হচ্ছে ঝড়, টেম্পেস্টের সাথে আসতে পারে। টেম্পেস্ট শব্দটার সাথে কিসের সম্পর্ক রয়েছে? ডক্টর ফস্টাস ক্রিস্টোফার 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 মার্লো, মার্লো, ক্রিস্টোফার মার্লোর লেখা বিখ্যাত একটা নাটক। ওকে, তার মানে এটা একটা ড্রামা, এটা একটা ড্রামা অথবা প্লে, ড্রামা অথবা প্লে। ওকে,
আচ্ছা, এরপরে আছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এটা একটা নোভেল। প্রাইড অ্যান্ড প্রেজুডাইস ইজ এ নোভেল বাই জেন অস্টেন। জেন অস্টেন, জেন অস্টেন পড়াইছিলাম কিনা আপনাদের বলেন? এই টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগরের জন্য পড়াইছিলাম। ভোলপনি হচ্ছে বেন জনসন, বেন জনসন, বেন জনসনের লেখা একটা নাটক, বেন জনসনের লেখা একটা নাটক, এবং এই নাটকটা একটা অনেক মানে অন্যরকম হাসি পাবে। আপনারা হাউসফুল মুভি দেখেছেন না? ওই টাইপের একটা কমেডি, কমেডি অফ কমেডি অফ কমেডি অফ হিউমার বলা হয়, কমেডি অফ হিউমার, MOURE, হিউমার, কমেডি অফ হিউমার। এই ভলপনি এটার মধ্যে একটা মেডিকেল টার্মস আছে, কমেডি অফ হিউমার। ওকে, সো ভলপনি বেন জনসনের একটা কমেডি, নোভেল হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডাইস, ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাস একটা নাটক, এবং দ্য টেম্পেস্ট এটা শেক্সপিয়রের লেখা একটা শেষ নাটক। স্ক্রিনশট, দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, চলেন এরপরে আমরা চলে যাই ইলিজি। ইলিজি মানে হলো যেই কবিতার মধ্যে রয়েছে, ইলিজি মানে যেই কবিতাগুলোর মধ্যে রয়েছে শোক, যেগুলোর মধ্যে মর্নফুল পোয়েম, যেই কবিতাগুলো মর্নফুল অথবা পোয়েম অফ লেমেন্টেশন। ওকে, যেই কবিতাগুলোর মধ্যে রয়েছে শোক, ইলিজি মানে হচ্ছে মর্নফুল পোয়েম, মর্নফুল পোয়েম, অথবা আমরা বলতে পারি পোয়েম অফ লেমেন্টেশন, পোয়েম অফ লেমেন্টেশন। ওকে, ইলিজি পোয়েম অফ লেমেন্টেশন, এবং এটার বাংলা আমরা লিখতে পারি কারো মৃত্যুতে লেখা কবিতাগুলাকে বলা হয় ইলিজি। দ্যাট মিন্স এটা একটা শোক কবিতা। সো পোয়েম অফ লেমেন্টেশন, দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার ডি, দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। চলেন আমরা চলে যাই হোমোফোনস আর টু অর মোর ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম। এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই। আমি দুইটা উদাহরণ লিখে দেই, হোমোফোনসের দুইটা উদাহরণ, SEE এবং SEA। ওকে, FLOWER, FLOUR। লক্ষ্য করেন, CC ফ্লাওয়ার, ফ্লাওয়ার এটা ময়দা, এটা ফুল, এটা দেখা, এটা সাগর। সেম ইন উচ্চারণ, সেম ইন উচ্চারণ, সেম ইন প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন মিনিং, দ্যাট ইজ হোমোফোনস। একই উচ্চারণ কিন্তু অর্থ ভিন্ন। কোথায় আছে সেটা? সেম ইন প্রনাউন্সিয়েশন, ওইখানে সেম আছে, সেম ইন দ্য প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন দ্য মিনিংস, দ্যাট ইজ কল্ড হোমোফোনস, দ্যাট ইজ কল্ড হোমোফোনস। ওকে, তাহলে হোমোফোন হচ্ছে সেম ইন প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন মিনিংস, সেম ইন প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন মিনিংস। আশা করি 13 নাম্বার এটা আপনারা পরীক্ষার হলেও পারতেন। এবং এই টাইপে দেখেন, এটা কিন্তু একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টাইপের একটি প্রশ্ন। রবার্ট ফ্রস্ট, এই জায়গায় আপনাদের প্রশ্ন আসতে পারে ব্রিটিশ কে কে আছে, ব্রিটিশ কোন ব্যক্তিগুলা ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে এটা দাগাই দিব, ব্রিটিশ কোন ব্যক্তি, ব্রিটিশ কোন ব্যক্তি। এবং এটা কিন্তু জাহাঙ্গীরনগরের মতো অতটা পেঁচানো প্রশ্ন না, সহজ দিয়ে দিতে পারে। জেমস জয়েস কোন দেশের, জোনাথন সুইফট কোন দেশের, আইরিশ, আইরিশ কে কে আছে, ঠিক আছে, স্কটিশ কে কে আছে, এখানে আমেরিকান কে কে আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। অ্যান্ড রবার্ট ফ্রস্ট দ্য ন্যাশনাল পোয়েট অফ আমেরিকা। ওকে, ন্যাশনাল পোয়েট অফ আমেরিকা। ওকে, সো আমেরিকার ন্যাশনাল পোয়েট হচ্ছে রবার্ট ফ্রস্ট, দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। এই প্রশ্নটা অবশ্য একেবারে রিপিট করা প্রশ্ন, বিইউপিতে এসেছিল। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। টু বি অর নট টু বি, এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা হবে ডিলেমা। এই ডিলেমা, ডিলেমা শব্দের অর্থ কি? ডিলেমা, ডিলেমা, এই প্রশ্নটা দাগাতে ভুল হয়েছে, DELEMA, ডিলেমা। ডিলেমা মানে হলো, ডিলেমা মানে উভয় সংকট, আনক্যানিতে থাকা, আনক্যানি বা ডিলেমা বলতে বোঝায় উভয় সংকট। আমি কি করব, আই এম কনফিউজড, আই হ্যাভ নো অ্যাকচুয়াল ডিসিশন, মানে ফিক্সড ডিসিশনে না থাকাটাকে বলা হয় ডিলেমা। এবং এইটা অ্যাজ ইউ লাইক ইট এর সবচেয়ে হ্যামলেটের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন্স, টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট। সো এটা ছিল হ্যামলেটের সবচাইতে বড় হচ্ছে কনফিউশন, ঠিক আছে। ওকে, সো এই প্রশ্নের জন্য উত্তর হবে দ্য আনসার গোজ টু কনফিউশন। ডিলেমা মানে হচ্ছে কনফিউশন।
হু ইজ এ নেটিজেন, এই দেখেন সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হয়। নেটিজেন যে ব্যক্তি ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত। ইন্টারনেট, দেখেন ইন্টারনেট ভিত্তিক উত্তর কোনটা? ইন্টারনেট ভিত্তিক উত্তর ব্যাড সিটিজেন। নেটিজেন মানে হচ্ছে ব্যাড সিটিজেন, নো, এখানে ইন্টারনেট আছেই একমাত্র অপশন নাম্বার বি তে, আর কোথাও কোনো ইন্টারনেট নাই। ওয়ান হু ইজ নট সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, এটাকে নেটিজেন বলে। এ সিটিজেন অফ দ্য নট কি নাথিং, কি এটা নাথিং হাম, ও নাথিং হাম, নাথিং হামের সিটিজেন। সো দ্য আনসার গোজ টু ওয়ান হু ইউজেস দ্য ইন্টারনেট ইজ কল্ড নেটিজেন। যে ব্যক্তি সবসময়, আমরা উই আর অল নেটিজেন নাও, আমরা ইন্টারনেট ছাড়া এখন আর একদিনও চলতে পারবো না, আমাদের মাথার মধ্যে পোকার মতো ঢুকাই দিছে ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেট। এবং ইন্টারনেট দিয়ে আপনি এখন ঘাস কাটবেন, ইন্টারনেট দিয়ে আপনি এখন আপনি ওয়াশরুমে গেলে ফোন নিয়ে যেতে হবে, আর কিছুদিন পরে দেখবেন আপনার এটা ছাড়া আর কিচ্ছু ভালো লাগতেছে না, নিজের মধ্যে আর থাকতেই পারবেন না। আই গ্যারান্টেড, শুধু পৃথিবীর কিছু মানুষ আছে যারা ইন্টারনেটের বাইরেও তাদের নিজেদের একটা সময় দিবে, যারা খুবই ট্যালেন্টেড এবং যাদের মানে পেছনে রয়েছে অনেক ভালো ভালো মেন্টর বা ভালো সাইকিয়াট্রিস্ট যাদের পেছনে রয়েছে, তারা ছাড়া সবাই ইন্টারনেট ছাড়া কিচ্ছু পারবে না। সব প্রশ্ন থেকে শুরু করে সবকিছু ইন্টারনেট ভিত্তিক হয়ে যাবে এবং নিজের মধ্যে থাকতে দিবে না। কিছুক্ষণ নিজের মধ্যে থাকার পরে ইন্টারনেট আবার আপনাকে দিয়ে সেই কাজ করায় নিবে। আমরা যে কাজ করি সেটা আমাদেরকে কেউ না কেউ করায়, কোনো না কোনো ভাবে করায় নেয়, ঠিক আছে? ইন্টারনেট এখন আপনাকে দিয়ে এটা করায় নিবে। ওকে ফাইন। ফিউসি বা ফুসি, ফুসি মানে হচ্ছে খুবই খুঁতখুঁতে মানুষ, চুজি। ফুসি, ফুসি, দ্য সিনোনিম অফ ফুসি ইজ চুজি। ফুসি ইজ চুজি, ফুসি ইজ চুজি মানে হচ্ছে এটা এরকম ভাবেই থাকতে হবে, ফিউসি। ওকে, এটা সোজা থাকতে হবে, এই লাইটটা এরকম থাকতে হবে। দ্যাট মিন্স দ্য পারসন হু ইজ চুজি ইজ দ্য সিনোনিম অফ ফুসি। একেবারে মানে এই প্রশ্নটা আমার মনে হয় যেটা আপনারা সবাই পারতেন, কারণ স্টোইক মানে হচ্ছে যে ব্যক্তি খুব ইয়ে অবস্থায় থাকে, পিটেন্ট মানে খুবই ইয়ে অবস্থায়, আনকমপ্লিট প্ল্যানিং যে ব্যক্তি কমপ্লিট করতে পারে না তাকে বোঝানো হয়েছে। সো এই আনসারটা আমার মনে হয় যে সবাই পারার উচিত ছিল। দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, আদিবাসী বলা হয় যাদেরকে, আদিবাসী, আদিবাসী বলা হয় যাদেরকে, সেটা হচ্ছে অ্যাব অর জি, অ্যাব অরি, অরিজিনস, অরিজিনস, অ্যাব অরিজিনস মানে হচ্ছে আদিবাসী, আদিবাসী। অ্যাব অরিজিনস মানে আদিবাসী বা আদিবাসী বা আদিম মানুষ, আদিম মানুষকে বোঝানো হয়, আদিম মানুষ, আদিম মানুষ। যেমন আমরা আমাদের আদিবাসী যদি বলা হয় তাহলে আমাদের আদিবাসী ছিল মোট 4টা, তাই না? অস্ট্রিক, অস্ট্রিক, নেগ্রিট, নেগ্রিট, তারপরে কি অস্ট্রিক, নেগ্রিট, তারপরে একটা আছে হচ্ছে ভোট চিন, ভোট চিনিও, ভোট চিনিও, আরেকটা কি অস্ট্রিক, নেগ্রিট, ভোট চিনিও, আর আরেকটা আমি ভুলে গেছি, আমি সাধারণ জ্ঞানের টিচার না, এটা আমি ভুলে গেছি, আপনারা উত্তর করতে পারেন। ওকে, অ্যাবরজিনস। সো আমরা বেশিরভাগ আর্য। ওকে ফাইন, আমরা এই যে যারা হচ্ছে পাহাড় অঞ্চলে থাকে তারা তাদের 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 আদি পুরুষ ছিল ভোট চিনিও বা মঙ্গোলীয়, আমরা বলতে পারি নেগ্রিট। আমরা বেশিরভাগ যারা কালো, নাক মোটা, চামড়া মোটা আমার মতো, উই আর অল নেগ্রিট। আমাদের আদিবাসী হতে পারে সাঁওতাল বা তাদেরও পূর্বপুরুষ। আর অস্ট্রিক মানে হলো যারা ইউরাল পর্বতের নিচ থেকে এখানে এসেছিল, তাই না? ওই যে আর্য এবং অনার্যদের একটা মিশে যে একটা কালচার তৈরি হচ্ছে, দেখবেন কেউ কেউ আছে পাকিস্তানির মতো, কেউ কেউ আছে খুব ইন্ডিয়ানদের মতো, কারো গায়ের রং আছে দুধে আলতা, কেউ কেউ আবার সুন্দর শ্যামা। সো নেগ্রিট হচ্ছে আমরা এই অঞ্চলে যারা বাদামি কালার, একেবারে মানে একেবারে বাদামের মতো কালো, বাদামের মতো যারা, তারা হলো এই অঞ্চলের প্রিমিটিভ বা অ্যাবরজিনস। আর প্রিমিটিভ সোসাইটির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আদিম সোসাইটি বলতে আমরা বলি প্রিমিটিভ সোসাইটি। প্রিমিটিভ মানেও আদিম, কিন্তু এটা মানুষের সাথে সম্পর্ক না। প্রিমিটিভ হিউম্যানস বা প্রিমিটিভ, প্রিমিটিভ, প্রিমিটিভ সাথে এটার সাথে আরেকটা কিছু যুক্ত করলে তখন আমার প্রিমিটিভটা আদিম হিসেবে কাজ করবে। এখানে অল অ্যাবরজিনস যেহেতু আছে, সো দ্য আনসার গোজ টু অ্যাবরজিনস। এরপরে আমরা যাব এ বুক অফ ওয়ার্ডস অফ দেয়ার সিনোনিমস। দেখো যে বইয়ের মধ্যে থাকে সিনোনিম মানে সমার্থক শব্দ, এই সমার্থক অথবা বিপরীতার্থক, সমার্থক অথবা বিপরীতার্থক, বিপরীতার্থক, বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ মিলে যে বইটা হয়, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ মিলে যে বইটা হয় তাকে বলা হয়, তাকে বলা হয় থিস, তাকে বলা হয় থিসারাস। ওকে, এইটা বলা হয়। ওকে, যেই বইয়ের মধ্যে রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম
তাকে বলা হয় থিসারাস। ওকে, থিসারাস বলা হয় তাকে, এবং যে ব্যক্তির মধ্যে শুধু অভিধান মানে বাক্যের অর্থ থাকে তাকে ডিকশনারি বলা হয়। ঠিক আছে, সো এটার উত্তর হবে দ্য আনসার গোজ টু অপশন নাম্বার এ। অনেকেই এই প্রশ্নটা ভর্তি পরীক্ষায় যে ডিকশনারি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভুল হয়েছে। 19 নম্বর প্রশ্নের জন্য গিভিং আন্ডার হবে ফেভারস টু ওয়ান কিথ অ্যান্ড কিন। যদি কেউ কাউকে কোনো আত্মীয় স্বজনকে তার জায়গা দিয়ে দেয়, ধরেন আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে খুব ফেভার করে তার নিজের আত্মীয়দের, আত্মীয় তয় নয় আত্মীয়, আত্মীয়দের যে ফেভার করে, আত্মীয়দের যে ফেভার করে তাকে বলা হয় কি বলেন তো? আত্মীয়দের ফেভার করলে তাকে এক কথায় বলা হয় নেপোটিজম। নেপোটিজম, নেপোটিজম। কেজিএফ আপনারা অনেকেই দেখেছেন, এখানে একটা ডায়লগ আছে কেজিএফ 2 তে, তাই না? সে বলে যে মেরিট সে আয়া, হ্যাঁ মেরিট, আমি মেরিটে আসছি, তোরা তোদের বাপ দাদাদের অবস্থা দিয়ে তোরা তোদের জায়গা নিবি, দ্যাট ইজ, এটা সম্ভব না। সো যে এখানে নেপোটিজম থাকবে না, কোন নেপোটিজম, নেপোটিজম মানে আত্মীয় স্বজন, কিথ এন্ড কিন মানে আত্মীয়, আত্মীয়দের ফেভার করলে তাকে নেপোটিজম বলা হয়। ঠিক আছে, নেপোটিজম চলবে না, কোথাও নেপোটিজম চলবে না, বাংলাদেশের রাজনীতিতে কোনো নেপোটিজম চলবে না, বাংলাদেশের রাজনীতিতে কোনো রকমের নেপোটিজম চলবে না। বাংলাদেশের রাজনীতি আমি বলে দিচ্ছি, আজ থেকে 10 বছরের মধ্যে আমরা সব সময় মনে রাখবেন, আমরা সব সময় যেই কবিতা আমি এখন লিখেছি সেটা 100 বছর আগে ইংলিশটা লিখে গেছে, সেটা 100 বছর আগে আপনার অন্যরা লিখে গেছে। ঠিক আছে, আমরা 100 বছর পিছায় আছি, এবং আর 10 বছরের মধ্যে পুরো পৃথিবীর সব মানুষ সব বুঝে যাবে, কারণ তাদের জানতে আর বাকি থাকবে না আমেরিকায় কি ঘটছে, ইউরোপে কি ঘটছে, এখনো অনেকেই বোঝে না, কিন্তু 10 বছরের মধ্যে সবাই আন্ডারস্ট্যান্ডেবল হবে, এবং তখন বুঝবে যে এই নেপোটিজমের জন্য আমাদের কি পরিমাণে ক্ষতি হয়েছে, এবং ততদিনে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে, জনসংখ্যা বেড়ে 25 কোটিতে চলে যাবে, আর কিছুই করার থাকবে না। শ্রিন ইজ টু পিলগ্রিম, শ্রিন মানে হচ্ছে মন্দির, মন্দিরের সর্বোচ্চ চূড়াকে বলা হয় পিলগ্রিম। সো পিক ইজ টু, পিক ইজ টু, পিক, পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, পাহাড়ের সর্বোচ্চ চূড়া কার জন্য? পিলগ্রিমস মানে হচ্ছে যারা এই মন্দিরে পূজা করে তাদেরকে বলা হয়, তার মানে পিলগ্রিমসদের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে মন্দির। ঠিক আছে, পিলগ্রিমসদের জন্য সর্বোচ্চ জায়গা মন্দির, তাহলে কাদের জন্য সর্বোচ্চ জায়গা? একটা পাহাড়ের চূড়া, ক্লাইম্বার, যারা ক্লাইম্ব করে। খুবই সহজ, এই 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 যে অ্যানালজিটা দিয়েছিল সেটা খুব একটা সহজ প্রশ্ন ছিল, এবং আমার মনে হয় এই প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার। এবং এর পরের যে প্রশ্নটা আছে সেটা একটু বলে দিচ্ছি, যে কারেন্ট নাই তো একটু গরম হচ্ছে। আই এম নট দ্যাট নেইভ, আই এম নট দ্যাট নেইভ। আগে প্রথমে আসেন NAIVE, নেইভ মানে হলো সরল, এতই সরল, যার আগে আরেকটি অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে, অতি সরল। নেইভ মানে আই এম সিম্পল বলা যায়। তো এখানে কিন্তু একটা নট বলেছে, আই এম নট, আমি না, দ্যাট নেইভ আমি তার মতো, আমি এত সরল না, আমি এত অতি সরল না। এখানে নট দ্যাট নেইভ এই কথাটার একটা যৌক্তিক উত্তর এখানে আছে। আপনি যেহেতু অনেক সরল না, আপনি কি অ্যারোগেন্ট? না, অনেক সরল না মানে যে অ্যারোগেন্ট হবে তার কোনো কথা নাই। আই ক্যান প্রেডিক্ট এভরিথিং, আপনি সরল না মানেই যে আপনি সব প্রেডিক্ট করতে পারবেন, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। আপনি অনেক কিছু প্রেডিক্ট করতে পারবেন না। এখানে বলছেন আই এম নট দ্যাট নেইভ, আমি এতটাও সরল না, আমি এত অতি সরল মানুষ না। তার মানে আই এম নট বর্ন ইয়েস্টারডে, তার মানে আমরা এটা কিন্তু ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করতে পারি। আই এম নট বর্ন ইয়েস্টারডে ম্যান, আমি কিন্তু গতকালকে জন্মায় নাই যে আমাকে তুমি এত সরল ভাবতেছো। সো আমি এত সরল না, আই এম নট দ্যাট নেইভ, এটা মানে হচ্ছে আই এম নট বর্ন ইয়েস্টারডে। সো লজিক্যাল কোয়েশ্চেন, এটা ক্রিটিক্যাল রিজনিং টাইপের কোয়েশ্চেন। আশা করি এটা সবার কাছে বুঝতে পেরেছেন। এন্ড দ্য কোয়েশ্চেন 22 আনসার গোজ টু আই এম নট বর্ন ইয়েস্টারডে। এই আনসার সবার কাছে কতটা যৌক্তিক লেগেছে, এবং অনেকেই এটার ভুল আনসার করেছেন। এবং এখন আপনারা একটু ভাবেন, একটু রিমাইন্ড করেন নিজেকে, বই দেখে শুধু উত্তর না করে একটু নিজেকে রিমাইন্ড করে একটু ভেবে দেখেন এই প্রশ্নটার উত্তরটা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হলো। আমি একটু চুপ করব, কারণ অনেক বেশি কথা বলছি। দেখেন পরীক্ষায় বইগুলাতে প্রশ্ন উত্তর করে দিছে, যেটা বি নাম্বার, আই ক্যান প্রেডিক্ট এভরিথিং, অথবা আই এম অ্যারোগেন্ট, অথবা নান, যেটাই করুক না কেন এটার উত্তর 100% ক্রিস্টাল এন্ড ক্লিয়ার উত্তর হবে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে। এই টাইপের ইডিওমেটিক এক্সপ্রেশন কিছু কিছু জায়গায়, যে আই উইশ ইউর ফাদার গোজ টু হেভেন, এটা মানেই হলো আপনার বাবা, ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ইউর ফাদার ইজ ডেড। যদি আপনার বাবা মারা যায় আর আপনি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যে আই উইশ মাই ফাদার উইল গো ইন হেভেন, তার মানে হচ্ছে, এইটা মানে হলো যে আপনি বোঝাই দিচ্ছেন
যে আপনার বাবা আর নাই দুনিয়াতে, ঠিক আছে। সো এটা কিছু কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনস আছে, এইটা হলো আই এম নট দ্যাট নেইভ, আমি এত সরল না, তার মানে আমাকে এত বোকা পাও নাই যে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি কিন্তু গতকাল জন্মাই নাই, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে আমরা চলে যাই দ্য মেজর কনসার্ন অ্যামং দ্য আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট। এখানে আমাদের মূল ব্যাপারটা হলো আর্কিওলজিক্যাল সাইট। আমরা হচ্ছে ইনঅ্যানিমেটেড মানে হলো যার মধ্যে অ্যাক্টিভ সেন্স নাই, তার মানে এটা হলো রিসিভার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বস্তুবাচক সামথিং, এবং বস্তুবাচকের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসাবো হুইস বসাবো, রাইট। সো হুইস নাই কোথায় কাটি, এখানে আছে হুইস, ম্যানির হুইসের পরে ম্যানি জীবনেও বসে না, জাস্ট এতটুকু জায়গা থাকলে এটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর করা যায়। তো যেখানে আর্কিওলজিক্যাল সাইট সম্পর্কে বলা হয়েছে, সো ম্যানি অফ হুইস আর, এই ম্যানি অফ হুইস বলতে বোঝাচ্ছি আর্কিওলজি, এখানে আর বসেছে কার অনুযায়ী, ম্যানি অনুযায়ী অথবা সাইটস অনুযায়ী, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, এবং দ্য আনসার গোস টু অপশন নাম্বার এ, রিলেটিভ প্রোনাউন থেকে এসেছে এই প্রশ্নটি। হি ফট টুথ অ্যান্ড নেইল মানে হলো এই যে পা থেকে মাথা, তাই না, পা থেকে মাথা পর্যন্ত, মানে এটার মানে হলো এরকম বোঝাবে প্রাণপণে চেষ্টা করা, প্রাণপণে ট্রাই লিখবো না, চেষ্টা লিখবো, বাংলার মাস, চেষ্টা করা, প্রাণপণে চেষ্টা করা, রাইট। সো হি ফট টুথ অ্যান্ড নেইল, যদিও আমার ইংলিশ ক্লাস, আমাকে ইংলিশই বলতে হয়, তারপরেও আমি সুন্দর করে কিন্তু বাংলা বলি। আপনারা হয়তো জানেন আমি কিন্তু ভালো সুন্দর বাংলা বলতে পারি, রাইট। ওকে, রাইট কিনা জানি না, আপনারা বলবেন। ওকে, আসেন আমরা চলে যাই এরপরের প্রশ্ন। কনজেনিয়াল মানে মনোরম, ফ্রেন্ডলি মানে তো মনোরম হতে পারে, অবশ্যই সিনোনিম, ইজি এটাও সিনোনিম, সলিটারি এটাও সিনোনিম, কি আছে আমাদের অ্যান্টোনিম। এই যে আমি বলেছি কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনি শুধু অপশনস দেখেও এইটার সাথে এটার মিল আছে এবং এটারও মিল আছে, অমিল শুধু একটাই, হোস্টিল, অমিল শুধু একটাই আছে, হোস্টিল। সো এই যে মনোরমের বিপরীত মনোরমের বিপরীত হবে হোস্টিল, মনোরমের বিপরীত কি হবে বলেন তো, হোস্টিল হবে। চলে যাবে এরপরে ক্যানাইন মানে হলো জোড়ায় বাড়া, ক্যানাইন মানে হচ্ছে জোড়ায় বাড়া বা অনেক বেড়ে যাওয়া, অতিমাত্রিক। এখন দেখেন তো ডগস 1 বছরে কয়টা বাচ্চা দিতে পারে, 12টা, ঠিক আছে। স্ন্যাক্স 1 বছরে বাচ্চা অনেক ডিম দিতে পারে, তাই না, স্ন্যাক্সেরও ডিম, কিন্তু ক্যানাইনের সাথে আসলে ডিমের সম্পর্ক নাই, সো স্ন্যাক্স এখান থেকে আমরা কাটতে পারি। এবং টাইগার্স 1 বছরে একটাই বাচ্চা দেয়, অথবা 2-3 বছর পর ক্যাটস দেখা গেল সর্বোচ্চ 4টা, তাই না। তাহলে জনসংখ্যা চায়নার বাড়তেছে কার মতো বলেন তো, কুত্তার মতো, ঠিক আছে, বা কুকুরের মতো জনসংখ্যা বেড়ে যাচ্ছে চায়না এবং ইন্ডিয়াতে, এই 2টা দেশ আছে যেখানে থামানো যাচ্ছে না, পাশাপাশি বাংলাদেশও আছে এটার সাথে, যে জনসংখ্যা বাড়তেছে, আবারও 4টা করে নেওয়ার অভ্যাস চলে আসছে, যে 2টাতে হচ্ছে না, 2জনকে ভালোবাসতে শেষ হয়ে যাচ্ছে, 4টা করে লাগবে। ওকে ফাইন, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, অন্য মানুষের জন্য বেশি ইম্পর্টেন্ট দেওয়া, টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, অন্যের জন্য বেশি কাজ করাকে বলা হয় টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। এরপরে আমাদের আছে নেস্ট, নীল। আসেন এই প্রশ্নটার একটা সুন্দর করে ব্যাখ্যা দেই। নেস্ট মানে হলো পাখির বাসা, রাইট। দেখেন এরকম একটা প্রশ্ন আসবে, পাখির বাসা, নেস্ট মানে পাখির বাসা। এই যে কিনাল আছে না, এইটা মানে হলো কুকুরের ঘর, কুকুরের থাকার জায়গা বা কুকুরের ঘরই লিখি, কুকুরের ঘর, পাখির বাসা। ফেদার মানে হচ্ছে পাখির পালক। এখানে বিউরো মানে হচ্ছে ইঁদুরের গর্ত বা ইঁদুর, খরগোশ বা এই টাইপের একটা ছোট গর্ত বা সাপের গর্ত, ঠিক আছে। লক্ষ্য করে দেখেন, ইঁদুর থাকে এখানে, এই ক্নেলের মধ্যে থাকে কুকুর, নেস্টের মধ্যে থাকে পাখি, ফেদার এটা পাখির উপরে থাকে। সো দিস ইজ অড মানে হলো 3টা মিল থাকবে, একটা অমিল আছে ফেদারে, অমিল আছে কোথায় বলেন তো, অমিল আছে ফেদারের মধ্যে, অমিল কোথায় আছে, ফেদারের ভেতরে অমিল রয়েছে। 28 এই টাইপের, আমি বলছি এই যে প্রশ্ন টাইপ বোঝানোর উদ্দেশ্য হলো এই টাইপের প্রশ্ন কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে।
আমি বলতেছি এই টাইপ, এবং এবং চট্টগ্রাম কখনো তাদের টাইপ থেকে আলাদা জায়গায় যায় না। এই টাইপের প্রশ্ন আপনার আসবে, এই টাইপের প্রশ্ন আপনাদের পড়ে যেতে হবে, এবং পেইড ব্যাচে কিন্তু আমরা এইভাবেই আপনাদেরকে পড়াবো। The girls were sorry to had missed the singers, এখানে হয়তো even they, একটু কারেক্ট করে দেই এই প্রশ্নটার জন্য। এখানে যেটা আছে সেটাতে একটু কারেকশন, এটা আমি জানি আপনারা সবাই পারবেন, এটা একেবারে ইজি একটা পিন পয়েন্ট রোডের কোশ্চেন। ইভেন, ইভিইএন, ইভেন, ওকে। arrived at the airport, এখানে সো were to sorry to, এখানে টু আছে, আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সো হ্যাড না হয়ে এখানে হয়তো হ্যাভ, এই হ্যাড এখানে ভুল অবস্থায় আছে, সো দ্য আনসার গোজ টু অপশন নাম্বার বি। এই প্রশ্নের জন্য আনসার চলে যাবে অপশন নাম্বার বি, টু হ্যাভ মিসড। তাহলে এটা আমাদের কি আসতো বলেন তো, এখানে হয়তো উই আর সরি টু হ্যাভ, উই আর সরি টু হ্যাভ মিসড, আমরা জানি হ্যাভ এর পরে ভি3 হয়, কিন্তু টু এর পরে অবশ্যই V1, সো এখানে হ্যাড এখানে ভুল আছে, এন্ড ওইখানে সিঙ্গার্স ইভেন দে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, এখানে পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তীতে পাস্ট টেন্স হয়, এখানে V2 আছে, সো এটা ভুল নাই, আন্ডারস্ট্যান্ড। সো আনসার টা ভুল আছেই হচ্ছে অপশন নাম্বার বি তে, এখানে ভুল আছে। পিন পয়েন্ট এররের এটা খুবই একটা ইজি কোশ্চেন ছিল, কিন্তু এর পরের যে প্রশ্নটা আছে, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু না, হ্যাড মিসড না, হ্যাভ এর পরে টু হ্যাভ এর পরে, টু হ্যাভ এর পরে কিন্তু আবার V3 হবে, এটা ঠিক আছে, হ্যাঁ। টু হ্যাভ এর পরে V3, টু এর পরে V1, কিন্তু টু হ্যাভ এর পরে কিন্তু আবার ভার্বটা আসলে V3 হবে, ওকে। এর পরেরটা কিন্তু একটু কঠিন, নাসরিন, এই নাসরিন কঠিন করেছে প্রশ্নটাকে। কাউকে যদি কোনো কিছু ধার দেন তাহলে সেটা হতে পারে LOAN, লোন, হ্যাঁ। ধরেন আমি বলছি যে নাসরিন আমাকে টাকা ধার দিয়েছে, তাহলে নাসরিন শি লোন মি, নাসরিন শি লোন মি, ওকে। অথবা লেন্ড মি, ওকে, লেন্ড মি, ওকে। বড় মি মানে হলো নেওয়া, বড় মি মানে হলো নেওয়া, আন্ডারস্ট্যান্ড। এখন আসেন, এখানে দেখবেন সব ঠিক আছে, এখানে দেখবেন অন মাই ট্রিপ, অন এর পরে মাই ট্রিপ, এটা পারফেক্ট আছে, ওকে ফাইন। এখানে আছে ইফ আই ওয়ান্টেড টু, এটাও ঠিক আছে। এখানে ইফ আই ওয়ান্টেড মানে হচ্ছে V2, সেকেন্ড কন্ডিশনাল, উড এর পরে V1, বড় ঠিক আছে। এখানে কোথাও কোনো ভুল আছে বের করতে পারবেন না, এখানে ভুল একটাই, যদি শি উড বড়, BORROW, শি উড বড় মি দেন, এটা একটা বড় রকমের অর্থের ভুল। শি উড lend, LEND, lend me, a lend of V1, she would LON, loan me, understand? So এই সেন্স অনুযায়ী এখানে আনসারটা ভুল আছে হচ্ছে অপশন হবে। এটা খুব কঠিন ছিল, এই 30টা প্রশ্নের মধ্যে প্যাসেজে যে 4টা প্রশ্ন আসছে 4টাই সহজই ছিল, একেবারে সহজ। এবং আগের যে প্রশ্নগুলো যদি একটু লক্ষ্য করে দেখেন, দেখবেন যে খুব একটা কঠিন না, প্রশ্নের লেন্থ অনেক বড় না, প্রশ্নের লেন্থ যতটুকু আছে মোটামুটি পারার মতো, এবং যে শব্দার্থগুলো আসছে, ইডিয়ামস আসছে, প্রিপোজিশনস আসছে, এগুলো মোটামুটি ভাবে একটা স্টুডেন্ট ক্যাপচার করতে পারে, কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, মানে বেশি বেশি করে রিভিশনে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ড। সো এটা ছিল আমার আজকের ক্লাসে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়া, যে মেসেজটা হলো যে আপনি এখন থেকে ভাইয়া যে সময়টা আছে, আর যেহেতু আইডেন্টিটি মনে রাখবেন, একটা মানুষের সব কেড়ে নিলে সে আবারও, একটা মানুষের অর্থ সম্পদ সবকিছু কেড়ে নিক, তার আবারও সে সেটা করতে পারে, কিন্তু একটা মানুষের আইডেন্টিটি কেড়ে নেওয়া হলে, সে জাহাঙ্গীরনগরে পড়ার যোগ্য ছিল কিন্তু পারে নাই, কেন পারে নাই? জ্বর হয়েছিল, 1 ঘন্টা সময় বুঝতে পারেনি কিছু, আগে গাফিলতি করেছে, এই জন্য আমার আইডেন্টিটি লেস হয়ে গেছে, এটা মেনে নেওয়া খুব কঠিন কাজ। আপনার সামনে একটা চট্টগ্রাম, পূর্ব বাংলার বেস্ট একটা প্লেস, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু খুবই ফেমাস, ওখান থেকে চাকরির রেট অনেক ভালো, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ছেলেপেলে অনেক ভালো করে বাংলাদেশের জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি মিস করেন না, উত্তরবঙ্গে রাজশাহী ইউনিভার্সিটি মিস করেন না, এগুলো কিন্তু ইউনিভার্সিটি ইজ ডাজন্ট ফ্যাক্ট, সাবজেক্ট ইজ ফ্যাক্ট। তবে ঢাকার মধ্যে থাকার জন্য জাহাঙ্গীরনগর অনেক ভালো ছিল, বিউপি ভালো ছিল, কিন্তু মিস পাবলিক ইউনিভার্সিটি পড়াটা মিস কেউ করবেন না। আমি আর বেশি বক্তব্য বাড়াবো না, সবাই এভাবে পড়বেন, যে টপিকগুলো আগে দিয়েছি সেগুলো পড়বেন। আমাদেরকে যদি ভর্তি না হয়ে থাকেন, আমাদের পেজে মেসেজ করলে ভর্তি হয়ে যেতে পারবেন। যদি কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স থাকে কোনো বিষয় নিয়ে, আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার আইডি হলো শাহরিয়ার সাগর, এই আইডিটা হয়তো আপনারা সবাই জানেন, যারা স্টুডেন্ট আছেন তারা জানেন, যারা জানেন না তারা একটু সার্চ করে নিলে আমার আইডি, এটা খুঁজে পাওয়া খুব একটা কঠিন কিছু হবে না। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আজকে ইলেকট্রিসিটি নাই, এবং শরীর থেকে এই শীতের মধ্যেও ঘাম বের হয়ে গেছে ক্লাসটা নিতে নিতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।